Hello students, welcome again to academic guidance. আমি সৌমেন মণ্ডল আবার তোমাদের সঙ্গে নিয়ে চলে এসেছি সরল সুদ কষা বা সিম্পল ইন্টারেস্ট ক্যালকুলেশনের আরেকটি ক্লাস। এর আগে তোমরা দুখানা ক্লাস দেখেছো নিশ্চয়ই। এর আগে একটা থিওরি পোরশনের এবং কিছু প্রবলেমস দেখিয়েছিলাম আগের ক্লাসে, এবং তারপরে আরেকটি ক্লাসে আরো বেশ কিছু প্রবলেম আমরা দেখিয়েছিলাম। বিভিন্ন টাইপসের প্রবলেম দেখানো হচ্ছিল যাতে তোমাদের বিভিন্ন কনফিউশন ক্লিয়ার হয়। আজকেও আমরা আরো বেশ কিছু প্রবলেম নিয়ে চলে আসব। আমরা আগের দিন থেকে যে প্রবলেমগুলো করছিলাম বা যে প্রবলেমগুলো সলভ করে দেখাচ্ছিলাম সেগুলো ছিল মধ্যশিক্ষা পর্ষদের গণিত প্রকাশ বইয়ের কোষে দেখি 2 এর বিভিন্ন প্রবলেমস, এবং তার থেকে বিভিন্ন টাইপ অফ প্রবলেম নিয়ে কাজ করেছি। আগের দিন আমরা 9 পর্যন্ত সলভ করেছিলাম, আজকে আমরা 10 এর প্রবলেমটা দেখব। তো চলে আসছি আমাদের 10 নম্বর প্রবলেমে। আমাদের মেইন কোর্সে যাওয়ার আগে আরেকটা কথা বলে দিই, নিশ্চয়ই আমাদের ভিডিও দেখছো সবাই, কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাও। যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনতে ক্লিক করো আমাদের নতুন আপডেটস পেতে। যারা আমাদের ভিডিও সাবস্ক্রাইব করে রেখেছো দেখছো তারা জানো কেমন লাগলো এবং অবশ্যই সবার সঙ্গে শেয়ার করো। তো চলে আসছে আমাদের প্রবলেমে। তো 10 নম্বর প্রবলেম কি বলছে দেখো, স্ক্রিনে চলে আসছে প্রবলেমটা। বলছে যদি 292 টাকার একদিনের সুদ 5 পয়সা হয় তবে বার্ষিক সরল সুদের হার কত, এটা বের করতে বলেছে। তাহলে এই জাতীয় প্রবলেম আমরা কিভাবে সলভ করব? এখানে যে সমস্ত ডেটাগুলো দিয়েছে বা প্যারামিটারের ভ্যালুগুলো দিয়ে দিয়েছে সেগুলো দিয়ে অনায়াসে ক্যালকুলেশনটা করা যায়, তবে একটু প্যারামিটার ভ্যালু নিয়েই চেঞ্জেস আরো করতে হবে, তবেই আমরা কিন্তু এই কাজগুলো করতে পারবো। দেখে নিয়ে তো প্রথমে আমাদের মূলধন কত বলে দিয়েছে, মূলধন আমরা পি দিয়ে বিয়োগ করি, বলেছে 262 টাকা। ভালো কথা, সরি 292 টাকা, 292 টাকা। সুদের হার আমাদের কাছে জিজ্ঞাসা করেছে, তাহলে আমাদের এখানে মনে করে নিতে হবে, মনে করি সুদের হার আর পার্সেন্ট, এটা আমি ধরে নিলাম। এইবারে বলেছে যে একদিনের সুদ, তাহলে সময়টা বলেছে একদিন, সময় টি ইকুয়ালস টু কি বলেছে, এক দিন। আমি প্রথম দিন থেকে বা প্রথম ক্লাস থেকে কি বলেছি যে ইন্টারেস্ট রেট যখন হয় বা সুদের হার যখন নেওয়া হয় তখন সেটা কার রেসপেক্টে হয়, বছরের রেসপেক্টে। তাহলে আমি সময়টা কোন রেসপেক্টে নেব বা কোন এককে নেব, সময়টা কিন্তু আমাকে বছর এককে নিতে হবে। তাহলে ওটা একদিনের হিসাবে না, আমাকে 1/365 বছর এটাকে করে নিতে হবে। এইবার আসছে আসল টুইস্ট, এখানে কিন্তু আমাদের সুদটা দিয়ে দিয়েছে, এখানে আমাদের সুদ দিয়ে দিয়েছে, সুদ বলে দিয়েছে 5 পয়সা। আমাদের বলেছে কি সুদের হারটা বের করতে বলেছে, মূলধন দিয়ে দিয়েছে, সময় দিয়ে দিয়েছে, সুদও দিয়ে দিয়েছে, সুদের হারটা বের করতে বলেছে। তাহলে আমাকে এখানে কি লিখতে হবে, সুদ ইকুয়ালস টু, আমাদের এই ফরমেশন থেকে আমরা কত সুদ পাই সেটা দেখে নেব, PRT/100। এবারে P বসাও 292, আচ্ছা আর বসাও, রেট অফ ইন্টারেস্ট আমরা ধরে নিয়েছি, আর সময় হচ্ছে 1/365/100। এইরকম একটা সেটআপ আসবে। এটাকে একটু রিঅ্যারেঞ্জ যদি আমরা করে নিই তাহলে আসছে 292 ইনটু r বাই 365 ইনটু 100। এই রকমই রেখে দাও, এটাকে বেশি ক্যালকুলেশন করার দরকার নেই এখানে, কারণ পরে আমরা গিয়ে এটা ক্যালকুলেশন পেয়ে যাব। তো এইবারে আমাদের প্রশ্নানুসারে কিন্তু একটা সুদ বলে দিয়েছে, তাহলে তার সঙ্গে আমাকে এই সুদটাকে ইকুয়াল করে দিতে হবে যদি আমাদের আর এর ভ্যালু পেতে হয়। তো তাহলে এখানে আমরা করছি 292 r বাই 36500 ইকুয়ালস টু, এখানে বলে দিয়েছে সুদ কত, সুদ বলে দিয়েছে এখানে 5 পয়সা, কিন্তু এটা যেহেতু আমাদের পুরোটাই টাকায় ক্যালকুলেট হচ্ছে তাই আমি 5/100 করে দিলাম, এটাকে টাকায় কনভার্ট করে দিলাম। তো এখান থেকে জেনারেলি তোমরা বুঝতে পারছো এখানেও 100 আছে, এখানেও 100 আছে, সো অ্যাজ ওয়েল
এটা কিন্তু ক্যালকুলেশন হয়ে কেটে চলে যাচ্ছে, কারণ এখানে 100 এখানে 100 জেনারেলি ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। বাকি আমাদের তাহলে r ইকুয়ালস টু হচ্ছে 5 ইনটু 8365 যদি উপরে চলে যায় তাহলে 365/292, এবং এটাকে আমরা যদি ক্যালকুলেট করি তাহলে এইখান থেকে আমরা পাচ্ছি, এটাকে আমরা কাটছি 73 দিয়ে, তাহলে 73 দিয়ে কাটলে এটা 5 আর এটা 4, তাহলে 73 দিয়ে কাটে যাচ্ছে, 73 দিয়ে কাটলে এটা 5 আর এটা 4, তাহলে হয়ে যাচ্ছে 25/4 বা 6.14%। তাহলে রেট অফ ইন্টারেস্ট আমাদের কত বেরিয়ে গেল? রেট অফ ইন্টারেস্ট বেরিয়ে গেল 6.14%। তাহলে এই জাতীয় প্রবলেম আমরা এইভাবে সলভ করব। এখানে আমাদের সুদের হারটা শুধু বলে দেয়নি, সুদের হার যেহেতু বলে দেয়নি তাই সুদের হার আমরা এখানে পার্সেন্টেজ ধরে নিয়েছি। বাকি মূলধন রয়েছে, সময় পাবনা একদিন যেহেতু দিয়েছিল তাকে আমরা বছরে কনভার্ট করে নিয়েছি। বাকি সুদ আমাদের যে সিকোয়েন্স ছিল সেই সুদের পোরশনটা আমরা ক্যালকুলেট করলাম, এবং ওদের প্রদত্ত যে ডেটা ছিল 5 পয়সা এখানে সুদ বলেই দিয়েছিল, সেই 5 পয়সা যেহেতু ছিল তাই এটা আমরা টাকায় যেহেতু ক্যালকুলেট করছি, এটা আমাদের টাকায় আছে, বাকি পুরো সেটআপটাই রয়েছে। তো এটাকে আমি 5 পয়সার জায়গায় 5/100 করে দিয়েছি, তাহলে এটা টাকায় কনভার্ট হয়ে গেছে, এবং এই ক্যালকুলেশনটা টোটালটাই আমাদের এইভাবে বেরিয়ে গেল। এটাকে কাটাকুটি করে আমাদের আসছে 6.14%। তাহলে এইভাবে আমরা কিন্তু এই প্রবলেমটার একটা ইজিলি সলিউশন বের করতে পারি। আশা করি বোঝা গেছে। তো এরপরে চলে যাব আমাদের নেক্সট প্রবলেম। চলে আসছে আমাদের নেক্সট প্রবলেমে, প্রবলেম নাম্বার 11। তো এই প্রবলেমটা কি বলেছে দেখো, বলেছে বার্ষিক 8% সরল সুদে কত বছরে 600 টাকা সুদ 168 টাকা হবে, হিসাব করে দিচ্ছি। তো এই যে প্রবলেম আমরা এর আগেও করেছি, তাই এটা একটা রিভিশন সেশনও বলতে পারো, যে এই রকম প্রবলেমকে আমরা এর আগেও সলিউশন করেছি। কিভাবে সলভ হবে সেটা তোমরা দেখেছো, তোমরা জানো যে এটাও কিভাবে সলভ করতে হবে। এখানে বলে দিয়েছে কি বলে দিয়েছে, কি ডেটা দিয়েছে আগে চেক করো। এখানে বলেছে যে বার্ষিক সুদের হার পাবে 8%, মূলধনটা বলে দিয়েছে 600 টাকা, সুদ বলে দিয়েছে 168 টাকা। তাহলে বের করতে কি বলেছে? বের করতে বলেছে বছরটা। সুতরাং আমরা প্রথমেই কি লিখে নেব, মনে করি সময় টি বছর, ঠিক আছে। বাকি এবারে মূলধন কত বলেছে? বাকি মূলধন বলেছে 600 টাকা, মূলধন বলেছে 600 টাকা। সুদের হার, সুদের হারকে বলে দিয়েছে 8%। তাহলে এবারে কি করতে হয়? অবশ্যই এই ডেটাগুলোকে যে আমরা আমাদের মতো একটা সুদ ক্যালকুলেট করে দেব। তাহলে সুদ ইকুয়ালস টু টি সময় পরে সুদ কত হবে? টি সময় পরে সুদ হবে সেম ভাবে PRT/100 ফর্মুলা বসাও। পি কত বলে দিয়েছে? পি বলে দিয়েছে 600, আর বলে দিয়েছে 8%, আর টি আমরা ধরে নিয়েছি টি সময় বাই 100। এটাকে তোমরা এরকম কেটে দিতে পারো 6, তাহলে এটা হয়ে গেল 48t। এটা হয়ে গেল কত? 48t। ভালো কথা। তো আমাদের ইন্টারেস্ট বেরিয়েছে 48t টাকা। এইবারে প্রশ্নে একটা ডেটা দিয়ে দিয়েছে, বলেছে যে টি সময় পরে সুদ কত হবে? 168 টাকা সুদ হবে। তাহলে টি সময় পরে যদি সুদ 168 টাকা হয়, তাহলে শর্তানুসারে আমাদের সেই আগের নিয়ম অনুযায়ী শর্তানুসারে আমরা কি করে দেব? আমাদের যে ক্যালকুলেশন করে যে সুদ বেরিয়েছে এবং বইয়ের যে প্রদত্ত ডেটা আছে সেই ডেটা দুটোকে সমান করে দেব, তাহলেই আমাদের কিন্তু আনসার বেরিয়ে আসবে। তাহলে 48t equals to 168, 48t equals to 168 এইরকম একটা ফাংশন এখানে দিয়েছে। তো এখান থেকে আমরা কিভাবে ক্যালকুলেট করতে পারি? তাহলে t equals to কি হবে? 168/48, 168/48। তো 8 দিয়ে যদি ক্যালকুলেশন করা হয় তাহলে 8 দিয়ে 16, 8 × 8, আর এটা 6 × 8 = 48, 3 দিয়ে যদি যায় 3 × 7 = 21, 3 × 2 = 6, তাহলে 7/2, 7/2 ক্যালকুলেশন হয় কত আসবে? তাহলে 3 × 2 = 6, 3 × 1 = 2, তাহলে 3 × 1 = 2 বছর, 3 × 1 = 2 বছরে কি হয়ে যাবে? সুদ কত হবে?
সুদ হবে তোমার 168 টাকা। অবশ্যই একটা কথা বলে দিই, শর্তানুসারে দিয়ে আমি যে ক্যালকুলেশনটা করছি এই ক্যালকুলেশনটা এইরকম ভাবে তোমরা খাতায় করে দেবে না, কারণ ইকুয়েশনের মধ্যে এরকম ক্যালকুলেশন কিন্তু করা যায় না, ঠিক আছে? আমি শুধু দেখাচ্ছি এই কারণে যাতে তোমরা কত দিয়ে ক্যালকুলেশন হচ্ছে সেটা বুঝতে পারো। এটা যখন ক্যালকুলেশন হবে পাশে রাখে এই ক্যালকুলেশনটাকে করে এখানে আনসারটা বসাবে, কখনোই কিন্তু ইকুয়েশনের মধ্যে এই ক্যালকুলেশনটা করে দেবে না। আমি আগেও বলেছি এখনো বলছি, ইকুয়েশনের মধ্যে ক্যালকুলেশন কিন্তু করবে না, ক্যালকুলেশন যা করবে রাফে করবে, ঠিক আছে? এটা শুধু তোমাদের দেখানোর জন্য আমি ইকুয়েশনে ক্যালকুলেশনটা করে দিলাম, যাতে কত ক্যালকুলেশন হচ্ছে বা কি দিয়ে কাটাকুটি হচ্ছে সেটা তোমরা বুঝতে পারো। আশা করছি বুঝেছো এই প্রবলেমটা। এটা আগেও এরকম প্রবলেম তোমরা করেছো, এই প্রবলেমটা সেই টাইপেরই একটা প্রবলেম, তাও আমি একবার রিভিশন সেশন দেখিয়ে দিলাম। ওকে, তো এই প্রবলেমটা পরে চলে আসবে আমরা আরেকটা নতুন প্রবলেম। তো চলে আসছে আমাদের নেক্সট প্রবলেমে। এই প্রবলেমটা খুব ভালো প্রবলেম, দেখো স্ক্রিনে চলে আসছে। এইরকম অনেক প্রবলেম কিন্তু এক্সামে আসে। যদি বার্ষিক 10% হার সরল সুদে 800 টাকা ব্যাংকে জমা দিয়ে সুদে আসলে 1200 টাকা ফেরত পায়। খুব ক্রিটিক্যাল টার্ম একটা দিয়ে দিয়েছে, সুদে আসলে 1200 টাকা জমা ফেরত পায়। এটা কিন্তু লক্ষ্য রাখতে হবে যে কি বলেছে, ঠিক আছে? কোশ্চেনের কিন্তু স্টেটমেন্টের মধ্যে টোটাল কোশ্চেনটা লুকিয়ে থাকে এবং ওই কোশ্চেনের টুইস্টটা লুকিয়ে থাকে। আমরা যদি সুদে আসলে না দেখে যদি সুদ থেকে শুধু 1200 টাকা করে দিই তারপরে ক্যালকুলেশন করে দিয়ে চলে আসি তাহলে কিন্তু ভুল হবে। সুতরাং স্টেটমেন্টটা কিন্তু খুব ভালোভাবে পড়তে হবে, স্টেটমেন্ট পড়াটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাহলে 1200 টাকা ফেরত পাই, তবে ওই টাকা কত সময়ের জন্য ব্যাংকে জমা ছিল তা হিসাব করে লিখি। তাহলে এখানেও কি চেয়েছে, সময়টা চেয়েছে। এখানে কি কি দিয়েছে, কি কি ডেটা দিয়েছে একটু দেখে নাও। এখানে বলেছে কি না, বার্ষিক 10% সরল সুদে, মানে সুদের হার দিয়ে দিয়েছে 800 টাকা দিয়ে দিয়েছে। 800 টাকাটা হচ্ছে আমাদের মূলধন বা প্রিন্সিপাল অ্যামাউন্ট, আর সুদে আসলে 1200 টাকা। সুদে আসলে 1200 টাকা মানেটা কি? সুদে আসলে 1200 টাকা মানে হচ্ছে সববৃদ্ধি মূল 1200 টাকা। সুদ কিন্তু 1200 টাকা না, সববৃদ্ধি মূল 1200 টাকা। মানে ওর মধ্যে কি কি আছে, ওর মধ্যে কিন্তু প্রিন্সিপাল অ্যামাউন্ট বা মূলধনটাও আছে প্লাস সুদ আছে, তাই ওটা কি বলা হয়েছে, তাই বলা হয়েছে ওটা সুদে আসলে, ঠিক আছে? তাহলে আমরা 12 প্রবলেমটায় আসছি। তো এই জাতীয় প্রবলেমের ক্ষেত্রে যখন আমাদের এরকম বলে দেবে তখন আমাদের প্রথমে কি করতে হয়, প্রথমে আমাদের ধরে নিতে হয় যেটা আমাদের ফাইন্ড করতে দিয়েছে বা যেটা আমাদের বার করতে দিয়েছে সেইটাকে আমাদের ধরে নিতে হবে। তাহলে আমাদের কি করবে, এটা মনে করি সময় সমান টি বছর, এটা আমি ধরে নিলাম। বোঝা গেছে? তো এই রকম করার পর তারপরে আমরা কি করবো, তো আমরা মূলধনটাকে লিখে নিচ্ছি। মূলধন কত বলেছে, মূলধন বলেছে 800 টাকা, ঠিক আছে? আর কি বলে দিয়েছে, আর বলে দিয়েছে এই লাইনটা খুব ইম্পর্টেন্ট, টি বছরে সুদে আসলে কত টাকা হয়েছে, টি বছরে সুদে আসলে হয়েছে 1200 টাকা, ঠিক আছে? এই একটা লাইনের জন্য গোটা অঙ্কটা কিন্তু ভুল হতে পারে, খুব সাবধানে এই লাইনটা দিতে, ঠিক আছে? তাহলে টি সময় পরে সুদ কত হবে, কারণ আসলে আমরা জানি যে 800 টাকা, মূলধন 800 টাকা বলেই দিয়েছে। তাহলে 1200 টাকা থেকে 800 টাকা বাদ দিলে যেটা থাকবে সেটাই হচ্ছে আমাদের সুদ। তাহলে আমাদের টি সময় সুদ কত বেরোলো, টি সময় সুদ আমাদের বেরিয়েছে 400 টাকা। সুদের হার কি বলেছে, সুদের হার বলেছে 10%। সুদের হার কত বলে দিয়েছে, সুদের হার বলে দিয়েছে 10%। এবারে তাহলে আমাদের জেনারেল হিসাব অনুযায়ী আমাদের একটা সুদ ক্যালকুলেট করতে হবে আগে, তারপরে আমাদের প্রদত্ত ডেটার সঙ্গে সিমিলার করতে হবে, তবে আমরা টি এর মান খুঁজে পাবো এখানে। তাহলে এখানে সুদ কি, সেই PRT/100 বসিয়ে দাও। এখানে PRT/100 তোমরা ফর্মুলা আগেও জেনেছো, সেই PRT/100 বসিয়ে দাও। P হচ্ছে 800, আর আমরা জানি 10, আর কি বলে দিয়েছে, আর তো কিছু বলেনি, আমরা টি ধরে নিয়েছি। তাহলে কি বসিয়ে দাও এখানে বাই 100, 100 দিয়ে আমরা কেটে দিলাম 8। তাহলে এটাকে আমরা কি লিখে রাখতে পারি, এটাকে আমরা লিখে দিচ্ছি 80 টাকা। কত টাকা, 80 টাকা আমাদের হিসাব করে, মানে আমরা যে টি ধরে নিয়েছি সেই টি ধরে নিয়ে আমাদের 80 টাকা সুদ বেরিয়েছে। কিন্তু সুদ কত হবে সেটাও তো বলে দিয়েছে, সুদ বলে দিয়েছে কত হবে, সুদ বলে দিয়েছে কত আমাদের 400 টাকা আমরা বের করে নিয়েছি। তাহলে এই প্রদত্ত ডেটার সঙ্গে আমাদের কি করতে হবে, আমাদের ইকুয়েশনে বসিয়ে দিতে হবে, তাহলেই আমাদের বেরিয়ে যাবে টিটা কত। তাহলে 80t = 400, এটাই হচ্ছে আমাদের ইকুয়েশন। এখান থেকে আমরা ইজিলি t
টি এর ভ্যালু পেয়ে যাচ্ছি, তাহলে 400/80 মানে এটা কি 5। তাহলে টি মানে হচ্ছে সময়, সময় তাহলে কত বছর লাগবে? 5 বছর লাগবে। সময় কত বছর লাগছে? তাহলে 5 বছর লাগছে। সুতরাং শুধুমাত্র এইটুকুই হচ্ছে এই প্রবলেমের একটা ভাইটাল পোরশন। এখানে সুদে আসলে কত হবে সেটা বলে দিচ্ছে, এই সুদে আসলে কত হবে সেটা বলে দিচ্ছে, তার থেকে সুদটাকে ক্যালকুলেট করাই হচ্ছে আসল কাজ। যদি এটা করে ফেলতে পারো তাহলে এই রকম প্রবলেম কোনো সমস্যা হবে না। যদি এই পোরশনটা করে ফেলতে পারো তাহলে এই রকম প্রবলেম কোনো সমস্যা হবে না, তাহলে কিন্তু এই প্রবলেমটাই তোমাদের পরীক্ষায় সমস্যায় ফেলতে পারে। সুতরাং মনে রাখবে কি বলেছে, সুদ বলেছে, আসল বলেছে, না সুদে আসলে বলেছে, নাকি সবৃদ্ধি মূল বলেছে। মনে রাখবে সবৃদ্ধি মূল সুদে আসলে কিন্তু একই জিনিস, ঠিক আছে? তাহলে সুদে আসলে কথা অর্থ কি, তার মধ্যে আসলটাও আছে, তার মধ্যে সুদও আছে। সুতরাং সুদ বাড়তে করতে গেলে কি করতে হবে? সুদে আসলে বা সবৃদ্ধি মূল থেকে আমাকে আসলটা বাদ দিয়ে দিতে হবে। ব্যাস এই কাজটা হয়ে গেল, গোটা অঙ্ক হয়ে গেল। মনে করবে এই কাজটা হয়ে গেল মানে গোটা অঙ্কটাই হয়ে গেল। বাকিটা জেনারেল ক্যালকুলেশন। এই ক্যালকুলেশন তোমরা প্রথম থেকে করছো, এখনো করছো, কোনো অসুবিধা হবে না। আই থিংক বোঝা গেছে এই প্রবলেমটা। দেখে নাও, এরপরে আমরা নেক্সট প্রবলেমে যাব। ওকে, তো চলে আসছে আমাদের নেক্সট প্রবলেমে। প্রবলেম নাম্বার 13। দেখো স্ক্রিনে প্রবলেমটা চলে আসছে। কোন মূলধন একই বার্ষিক শতকরা সরল সুদের হারে 7 বছরে সুদে আসলে 7,100 টাকা হয়, আর কি 4 বছরে সুদে আসলে 6,200 টাকা হয়। তাহলে মূলধন ও বার্ষিক সুদের হার নির্ণয় করতে বলেছে। কি কি নির্ণয় করতে বলেছে? মূলধন আর বার্ষিক সুদের হার নির্ণয় করতে বলেছে। এই প্রবলেমটা খুব আমার অন্তত খুব পছন্দের প্রবলেম, কারণ এই প্রবলেমটা একটা টুইস্ট আছে, ঠিক আছে? এই প্রবলেমটা বহুবার এক্সামে এসেছে, খুবই ইম্পর্টেন্ট প্রবলেম। তো ভালোভাবে দেখবে এই প্রবলেমটা, ঠিক আছে? তো এই প্রবলেম প্রথমে কি কি বলে দিয়েছে দেখো। আগের প্রবলেমগুলো যেমন ছিল, কি আগের প্রবলেমগুলো ছিল জেনারেল কিছু প্যারামিটার ভ্যালু বলে দিচ্ছিল, আমরা সেগুলোকে ম্যানিপুলেট করছিলাম, যেটা বলে দিচ্ছিল না সেটাকে লেট বলে আমরা ধরে দিচ্ছিলাম, বাকি ক্যালকুলেশন করছিলাম, আনসার বেরিয়ে যাচ্ছিল। এখন কিন্তু সেটা হবে না। এই প্রবলেমটা একটু টুইস্টেড প্রবলেম। এই প্রবলেম বলে দিয়েছে 7 বছরে সুদে আসলে কত হবে আর 4 বছরে সুদে আসলে কত হবে, জাস্ট এইটুকুই বলেছে, আর কিন্তু কিছু বলেনি। এইবারে আমাদের বুঝতে হবে যে 7 বছরে সুদে আসলে আর 4 বছরে সুদে আসলে ক্ষেত্রে কমন কোনটা। 4 বছরে সুদে আসলে যে পোরশনটা আছে এবং 7 বছরে সুদে আসলে যে পোরশনটা আছে, এই দুটো পোরশনের ক্ষেত্রে মূলধনটা কিন্তু সেম। 7 বছরে কিন্তু মূলধনটা কোনো পরিবর্তন হচ্ছে না, বা 4 বছরে মূলধনটা কোনো পরিবর্তন হচ্ছে না। সেটা প্রথমে জমা দেওয়া হয়েছিল যা হয়েছিল, 7 বছর পরেও তা হয়েছে, বা 4 বছর পরেও কিন্তু তাই আছে। বেড়েছে কোনটা? বেড়েছে শুধু সুদটা বেড়েছে, মূলধন কিন্তু কোনো পরিবর্তন হয়নি। তাহলে সেই জায়গা থেকে আমাদের ক্যালকুলেশনটা যদি আমরা এই রকম করি তাহলেই আমরা কিন্তু আনসারটা পেয়ে যাব। আর যদি আমরা অন্য কিছু ভাবতে থাকি তাহলে কিন্তু আমরা লাস্টে গিয়ে প্রবলেমটাকে মেলাতে পারবো না, বা মেলাতে গিয়ে অসুবিধা হবে। তাহলে আমাদের কমন কোশ্চেন কোনটা বলেছে? মূলধন প্লাস 7 বছরের সুদ। এটা কত বলে দিয়েছে? এটা বলে দিয়েছে 7,100 টাকা। এটা বলে দিয়েছে 7,100 টাকা। আর কি বলেছে? বলেছে মূলধন প্লাস 4 বছরের সুদ। এটা বলে দিয়েছে 6,200 টাকা। কেন লিখলাম এটা? এটা কেন লিখলাম না, তোমরা বলবে যে এটা তো বলেছে 7 বছরের সুদে আসলে কি বলেছি? মূলধন। মূলধন সেটা 7 বছরেও যা 4 বছরেও তাই, তাই মূলধন কিন্তু সেটাই আছে, সেটাই কিন্তু ফিক্সড। প্রিন্সিপাল অ্যামাউন্টে কিন্তু কোনো চেঞ্জ হচ্ছে না। চেঞ্জ কার হয়েছে? 7 বছরে একটা সুদ এসেছে, 4 বছরে একটা সুদ এসেছে, এই দুটোরই কিন্তু ডিফারেন্স আসছে। তাহলে এটাকে যদি আমরা জেনারেলি ক্যালকুলেট করি তাহলে কি হবে? আমরা এখানে ক্যালকুলেশন করছি, এটা বিয়োগ করে দিচ্ছি। এটা বিয়োগ করলে কি হবে? মূলধনটা যেহেতু সেম তাই মূলধনটা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, দুটো থেকে মূলধন ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। 7 থেকে 4 বিয়োগ করলে কি হবে? তাহলে 3 বছরের আমরা সুদ পেয়ে যাব। বোঝা গেল কি গেল না? 7 থেকে 4 বিয়োগ করছি, তাহলে কত পাচ্ছি? 3 বছরের সুদ পাচ্ছি। 3 বছরের সুদ কত হচ্ছে? এটা আমি তো দেখতে পাচ্ছি এটা 900 টাকা হচ্ছে, তাই না? 3 বছরের সুদ কত হচ্ছে? তাহলে 900 টাকা হচ্ছে। তাহলে একদম জেনারেল কনসেপ্ট। অতএব 1 বছরের সুদ তাহলে কত হবে? 1 বছরের সুদ কত হবে? 900/3 টাকা, মানে হচ্ছে 300 টাকা। এটা একদম জেনারেল হিসাব,
3 বছরের সুদ যদি 900 টাকা হয় তাহলে 1 বছরের সুদ 900/3 মানে 300 টাকা হবে। এইবারে আমাদের যে কোনো একটা ফরমেশনে নিয়ে আসতে হবে, নয় 7 বছরের ফরমেশনে না মানে 4 বছরের ফরমেশনে, যে কোনো একটা ফরমেশনে আমাদের নিয়ে আসতে হবে। তাহলে আমরা কি করব, আমরা 7 বছরের ফরমেশনে নিয়ে আসবো। আমরা 7 বছরের ফরমেশন নিয়ে এলাম, তাহলে 7 বছরের সুদ, 7 বছরের সুদ তাহলে কত, 300 × 7 মানে হচ্ছে 2100 টাকা। বোঝা গেল কি গেল না, 2100 টাকা তাহলে 7 বছরের আমার ইন্টারেস্ট। তাহলে এইখান থেকে আমরা কি বলতে পারি, তাহলে মূলধনের পরিমাণ কত, মূলধনের পরিমাণ কত, তাহলে মূলধনের পরিমাণ টোটাল সুদে আসলে বলে দিয়েছিল কত, 7100 টাকা। টোটাল সুদে আসলে বলে দিয়েছিল 7100 টাকা, আর আমাদের ইন্টারেস্ট কত বেরিয়ে গেছে, 2100 টাকা। তাহলে এই দুটো ডিফারেন্সই হচ্ছে আমাদের মূলধন। তাহলে আমাদের মূলধন কত বেরিয়ে এলো, আমাদের মূলধন বেরিয়ে এলো 5000 টাকা। এই পর্যন্ত নিশ্চয়ই বোঝা গেছে সবার। এইবারে কি বলেছে, বার্ষিক শতকরা সুদের হার কত হবে সেটা বের করতে বলেছে। তাহলে মনে করি সুদের হার R%, এটা আমরা ধরে নিলাম, মনে করি সুদের হার R%। তো এইবারে আমরা এখান থেকে শর্তানুসারে চলে যেতে পারি। শর্তানুসারে আমরা I = P/T ফর্মুলা জেনেছিলাম, তাহলে আমরা সেই P/T বসাবো। P/T এর হিসাব কি, তাহলে এখানে P মানে এখানে কত, আমরা যদি 7 বছরই ধরি, আমরা যদি 7 বছরই ধরি তাহলে P এখানে হচ্ছে 5000, আর আমরা ধরে নিয়েছি R%, আর যদি সময় 7 বছর ধরা হয় তাহলে 7/100 আর ইকুয়ালস টু 7 বছর ইন্টারেস্ট কত, 7 বছরের ইন্টারেস্ট হচ্ছে 2100। তাহলে এখান থেকে আর যদি ক্যালকুলেট করতে হয় তাহলে আমরা লিখব কি, R = 2100 * 100/7/5000। দেখো 100 নিচে ছিল, এদিকে গিয়ে মাল্টিপ্লাই হয়েছে, 5000 ওখানে নেমে গেছে, 7 ওখানে নেমে গেছে। এবার জেনারেল ক্যালকুলেশন, 100 দিয়ে কাটো এটা 50, ওকে, 7 দিয়ে এটাকে কাটলাম 300, 50 দিয়ে যদি এটাকে কাটি এটা 6, তাহলে আমাদের আলটিমেটলি आंसर কত বের হলো, 6। আর কি, আর পার্সেন্টেজ সুদের হার, তাহলে আর কি হচ্ছে 6%। তাহলে দেখো একদম ইজিলি এই প্রবলেমটা কিন্তু সলিউশন আমি বার করে দেখিয়ে দিলাম। কিভাবে বের করলাম না, আমাদের দিয়েছিল কি 7 বছরের সুদে আসলে, 4 বছরের সুদে আসলে, আর কিন্তু কিছু দেয়নি। এবং এটা একটা অন্যতম টাফ প্রবলেম এবং ইম্পর্টেন্ট অলসো, কারণ বহুবার এটা কোশ্চেনে এসেছে এবং সামনে বছরে কিন্তু আসার চান্স থাকছে। তাহলে মূলধন 7 বছরের সুদ এটা, মূলধন 4 বছরের সুদ এটা হয়ে গেল। মূলধনটা যেহেতু সব সময়তেই সমান, 7 বছরেও এক 4 বছরেও এক, তাই মূলধনটা ক্যান্সেল হয়ে যাচ্ছে। আমরা কি বার করলাম, 3 বছরের সুদ বের করলাম, সেখান থেকে 1 বছরের সুদ, 7 বছরের সুদ বের করে নিয়েছি। কেন বের করেছি, এখানে 7 বছরের সুদে আসলে আমায় দিয়ে দিয়েছে। তারপরে আমরা এখান থেকে মূলধন পেয়ে যাচ্ছি, আর মূলধন পেয়ে গেলে তো আমাদের অ্যাজ ইউজুয়াল প্রোগ্রামটা গ্রিপে চলে এলো। এখানে কি মূলধন 5000 টাকা, মূলধন 5000 টাকা বলে দিয়েছে, আর কি আমরা সুদও পেয়ে গেছি 2100 টাকা 7 বছরের জন্য, আর সুদের হার আমরা 8 ধরে নিচ্ছি। বাকি প্রবলেমের আগে আমরা যেভাবে সলভ করেছি ইকুয়েশনে বসাও, প্রবলেম শেষ একদম। এই যদি প্রসেস তোমরা রাখতে পারো তাহলে এই প্রবলেমের ক্ষেত্রে অন্য কোনো ভুল আনসার আসার সম্ভাবনা থাকবে না। প্রবলেমে যদি সিকোয়েন্স ঠিক রাখতে পারো তাহলে রাইট আনসার আসতে বাধ্য এবং নাম্বার কিন্তু তোমার খাতায় পড়বে। বোঝা গেছে নিশ্চয়ই এই প্রবলেমটা? তাহলে এই প্রবলেমটা বুঝে নাও, এরপরে চলে যাবো আমাদের নেক্সট প্রবলেম। তো চলে আসছে আমাদের নেক্সট প্রবলেম, আর একটা ইম্পর্টেন্ট প্রবলেম খুব। বলেছে একই সময় অমল রায় ব্যাংকে এবং পশুপতি ঘোষ পোস্ট অফিসে 2000 টাকা জমা রাখেন, ঠিক আছে? 3 বছর পর তারা সুদ সহ যথাক্রমে 2360 আর 2480 টাকা ফেরত পায়। ব্যাংক আর পোস্ট অফিসের বার্ষিক শতকরা সুদের হারের অনুপাত কত সেটা বের করতে বলেছে। বার্ষিক সুদের হারের অনুপাত বের করতে গেলে আমাদের আগে কি বের করতে হবে, আমাদের আগে সুদের হারটা বের করতে হবে, তাহলে সুদের হারের অনুপাতও আমরা বের করতে পারবো, ঠিক আছে? তো এটাও একটা অন্যতম ইম্পর্টেন্ট প্রবলেম। তো চলে আসছে আমাদের প্রবলেমে,
এখানে বলে দিয়েছে যে 2000 টাকা, দুজনেই কি মূলধন কত জমা রেখেছিল, 2000 টাকা জমা রেখেছিল এবং একজন 2360 টাকা সুদে আসলে ফেরত পেয়েছে। এটা খুব ইম্পর্টেন্ট। 3 বছরে বলেছে সুদে আসলে টাকাটা তারা ফেরত পেয়েছে, আর ওখানে আরেকজন ফেরত পেয়েছে কত, 3 বছরে 2480 টাকা। এটাও কিন্তু সুদে আসলে। তাহলে আগে তাদের সুদটা বের করতে হবে। তাহলে আমরা কি করছি, বলছি মনে করি ব্যাংক ও পোস্ট অফিসের সুদের হার যথাক্রমে R1% ও R2%। এটা আমরা ধরে নিলাম দুখানা সুদের হার হয়েছে, তাহলে একটা R1%, একটা R2%। এইবারে আমাদের ব্যাংকের ক্ষেত্রে কত টাকা সুদ হয়েছে, ব্যাংকের ক্ষেত্রে সুদ কত হয়েছে, তাহলে ব্যাংক এসে সুদে আসলে কত টাকা পেয়েছে, ব্যাংকে সুদে আসলে পেয়েছে 2360 টাকা। আর মূলধন কত ছিল, 2000 টাকা। আমি বলেছিলাম কি সুদে আসল থেকে যদি আমাদের সুদ বের করতে হয় তাহলে কি হবে, মূলধন বাদ দিয়ে দিতে হবে, বাদ দিয়ে দিলাম, তাহলে 360 টাকা। আর পোস্ট অফিসের ক্ষেত্রে সুদ কত হচ্ছে, 2480 টাকা। পোস্ট অফিসের ক্ষেত্রে কত বেশি সুদ পেয়েছে, 2480 টাকা টোটালে এসেছে, মানে অবভিয়াসলি তাহলে সুদ কত হয়েছে, 480 টাকা সুদ হয়েছে। তাহলে ব্যাংকের ক্ষেত্রে কত টাকা সুদ হয়েছে, 360 টাকা সুদ হয়েছে। পোস্ট অফিসের ক্ষেত্রে কত টাকা সুদ হয়েছে, 480 টাকা সুদ হয়েছে। খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, সময়টা কত, সময়টা বলেছে 3 বছর। সময়টা কত বলে দিয়েছে, সময় বলে দিয়েছে 3 বছর। আবার অন্যভাবে বলা যায়, অন্যভাবে যদি বলা যায় তাহলে আমাদের যা ডেটা দিয়ে দিয়েছে 2000 টাকার জন্য R1%, আর 3 বছরের যদি সুদ হয় তাহলে ব্যাংকের ক্ষেত্রে সেইভাবে যদি আমি সুদ হিসাব করি তাহলে ব্যাংকের ক্ষেত্রে সুদ তাহলে কত হবে, ব্যাংকের ক্ষেত্রে সুদ হবে 2000 ইনটু R ইনটু 3/100। তো এটা থেকে আমি ক্যালকুলেট করতে পারি, এটা 20, তাহলে এটা হয়ে গেল কত, 60 টাকা। এবং অন্যভাবে পোস্ট অফিসের ক্ষেত্রে আমি হিসাব করতে পারি, পোস্ট অফিসের ক্ষেত্রে সুদ কত হবে, তাহলে এটা হলো মূলধন 2000 টাকা ছিল, এটা R1 ছিল, আর এখানে হয়ে গেল R2 ইনটু 3/100। এখানে বলে দাও এটা 20, তাহলে এটা হয়ে যাচ্ছে 60 R2 টাকা। তাহলে এইখান থেকে আমরা শর্তানুসারে বলতেই পারি 60 R1 is to 60 R2 equals to 360 is to 480। কারণ কি এটা একরকম ভাবে ক্যালকুলেট করা সুদ, আমাদের যা যা ডেটা দিয়েছে 2000 R1 3 বছর, এইভাবে 60 R1 বা পোস্ট অফিসের ক্ষেত্রে 2000 টাকা মূলধন, 8% ইন্টারেস্ট আর 3 বছরের সুদ, এই সব সময় ক্যালকুলেট করে 60 R1 60 R2 এর অনুপাত যদি এটা হয় তাহলে এই দুটোই কি, এই দুটোই হচ্ছে সুদের অনুপাত। এখানেও এটা সুদের অনুপাত, এখানেও এটা সুদের অনুপাতই আমি বসিয়েছি। তাহলে কি হলো, এখান থেকে আমি কি লিখতে পারি, 60 R1 বাই 60 R2 ইকুয়ালস টু 360/480 বা R1 বাই R2 সমান কত তাহলে হচ্ছে, এটা 12 দিয়ে কাটলে 3 12 36, 4 12 48, তাহলে 3/4। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি, R1 R2 সমান কত, তাহলে 3:4। তো এইভাবে আমি অনুপাতটা ক্যালকুলেট করে দিলাম। তাহলে এখানে কি প্রথমে আমরা কি করেছি, প্রথমে দুটো অনুপাত বের করে নিয়েছি বা অনুপাত ধরে নিয়েছি বলতে গেলে, তারপরে ব্যাংকের ক্ষেত্রে সুদ আমরা বের করেছি
প্রদত্ত ডেটা ছিল যে সুদে আসলে কত হবে সেটা বলে দিয়েছিল, সেইখান থেকে আমি সুদটা ক্যালকুলেট করেছি। পোস্ট অফিসের ক্ষেত্রে আমরা সুদ একটা ক্যালকুলেট করেছি, তারপরে কত করেছি সময় আমরা 3 বছরও ক্যালকুলেট করে নিয়েছি। ব্যাংকের ক্ষেত্রে সুদ আমরা বের করে নিয়েছি 60R1, পোস্ট অফিসের ক্ষেত্রে সুদ বের করে নিয়েছি 60R2। এটা কি আমাদের জেনারেল PRT/100 ফর্মুলা দিয়ে বের করেছি। এবং লাস্ট ওয়ান কি হয়েছে, শর্তানুসারে জাস্ট দুটোকে ইকুয়াল করে দিয়েছি, এর অনুপাত ওর অনুপাত ইকুয়াল করে দিয়েছি। এর অনুপাত ওর অনুপাত ইকুয়াল করার পরে কি হয়েছে, তাহলে 60R1/60R2 এখান থেকে ক্যালকুলেশনটা হলো। এবং R1 R2 অনুপাত তাহলে কত চলে এলো, 3:4। মানে তাহলে দুটো সুদের হারের অনুপাত তাহলে কত আসছে আমাদের এখানে, 3:4। এটা খুবই একটা ইম্পর্টেন্ট প্রবলেম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি এইরকম কোনো প্রবলেম আসে তাহলে কিন্তু এর সলিউশন এইভাবে করবে, এবং ধীরে সুস্থে ক্যালকুলেশন করলে কিন্তু এই রকম প্রবলেম একদমই ইজি প্রবলেম এবং একটু টাইম কনজিউমিং, ঠিক আছে, কিন্তু নাম্বার কিন্তু ভালো আসবে এই প্রবলেম থেকে। কারণ এই প্রবলেম ভুল হওয়ার কোনো চান্স নেই, কারণ একদম জেনারেল ফরম্যাটে যদি আমরা চলে আসি তাহলে এই প্রবলেম ইজিলি হয়ে যাবে। তো এই প্রবলেমটা দেখে নেওয়ার পরে আমরা চলে আসবো আমাদের নেক্সট প্রবলেম। তো আমরা 14 একটা ভালো প্রবলেম দেখলাম, এরপরে আমরা একটু সহজ প্রবলেমে চলে আসি। বারবার কঠিন প্রবলেম করলে হবে না, একটু মাঝে মাঝে সহজ প্রবলেমও করতে হয়। তো চলে আসছে আমাদের 15 নম্বরের প্রবলেম। প্রবলেমটা একটু দেখে মনে হলে কঠিন, কিন্তু কঠিন নয়, একদমই ইজি প্রবলেম। তো দেখে নাও, তোমাদের স্ক্রিনে প্রবলেমটা চলে এসেছে। বলেছে কি, একটি তাঁত সমবায় সমিতি যন্ত্রচালিত তাঁত কেনার জন্য 15,000 টাকা ধার নিয়েছিল। 5 বছর পর সেই ধার শোধ করতে সমিতিকে 22,125 টাকা দিতে হলো। ব্যাংকের বার্ষিক সুদের হার কত? তাহলে এখানে কি কি বলেছে, তোমরা কি বুঝতে পারলে এখানে কি কি বলেছে? এখানে মূলধনটা বলে দিয়েছে 15,000, সময় বলে দিয়েছে কত, 5 বছর, সুদের হার বলেনি, ওটা আমাদের ক্যালকুলেট করতে হবে। আর কি বলে দিয়েছে, 22,500 টাকা তাকে জমা দিতে হয়েছে। মানে 22,125টা কি, 22,125টা কিন্তু হচ্ছে তার সবৃদ্ধি মূল। 22,125 কি, 22,125 কিন্তু তার সবৃদ্ধি মূল। সুতরাং সবৃদ্ধি মূল থেকে আমরা সুদ কিভাবে বের করতে হয়? তোমরা বলবে, এই তো স্যার এর আগে এতগুলো অঙ্কে আমাদের বললেন, আমরা কি এত তাড়াতাড়ি ভুলে যাব? 22,125 এর থেকে কত বাদ দেবো, 15,000 বাদ দিয়ে দেবো, মূলধন বাদ দিয়ে দাও, তাহলে কি বেরিয়ে যাবে, 5 বছরের ইন্টারেস্ট বেরিয়ে যাবে। মূলধন বাদ দিয়ে দিলে কি বেরিয়ে যাবে, 5 বছরের ইন্টারেস্ট বেরিয়ে যাবে। তো একদম ইজিলি চলো স্টার্ট করো প্রবলেম। তাহলে কি হবে এটা, 15, কি মনে করবো আমি এখানে, মনে করি সুদের হার আর পার্সেন্ট, মনে করি সুদের হার কত, আর পার্সেন্ট। আচ্ছা, মূলধন কত বলে দিয়েছে এখানে, মূলধন এখানে বলে দিয়েছে 15,000, সময় বলে দিয়েছে 5 বছর। তাহলে এখান থেকে যদি আমাদের সুদ ক্যালকুলেট করতে হয়, তাহলে আমাদের কি বসাতে হবে, কোন ফর্মুলা বসাতে হবে, PRT/100, একটাই তো ফর্মুলা আছে, PRT/100 বসিয়ে দাও। এখানে P বসাও 15,000, আর বসিয়ে দাও, হয়ে গেল। T বসিয়ে দাও 5 বছর বাই 100, ঠিক আছে। তো এবারে জেনারেল ক্যালকুলেশন করো ফটাফট, 150, তাহলে কত হলো এটা, 5 15 75, 5 15 75, একটা শূন্য আর, তাহলে 7,508 টাকা। এটা কি বেরোলো, এটা বেরোলো সুদ। কত বছরে বেরোলো, 5 বছরের সুদ বেরিয়ে গেল কত, 750 টাকা। আবার অন্যভাবে, যেহেতু এখানে কি বলেছে, যেহেতু এখানে সবৃদ্ধি মূল বা সুদে আসলে কত হবে সেটাও বলে দিয়েছে। সুদে আসলে কত হবে বলেছিল, 22,125। তাহলে অন্যভাবে আবার 5 বছরের সুদ, অন্যভাবে 5 বছরের সুদ কত বলছে, 22,125 মাইনাস 15,000 বিয়োগ করে দাও। কারণ কি, সবৃদ্ধি মূল বা সুদে আসলে থেকে আমরা যদি আসলটাকেই বাদ দিয়ে দিই তাহলে কে পড়ে থাকে, সুদে আসলে থেকে আসল বাদ দিয়ে সুদ পড়ে থাকবে, এটা আবার কোনো প্রশ্ন হলো নাকি? তাহলে এখান থেকে বিয়োগ করো, কত হয়ে গেল, 7,125 টাকা। তাহলে এই দুটো ডেটাকে এবার ইকুয়াল করে দাও, ব্যাস প্রবলেম শেষ। তাহলে এটা একদমই কি ইজিয়েস্ট প্রবলেম ছিল, বলেছিলাম আমি প্রথমেই। প্রবলেম দেখে কোনোদিন ঘাবড়াবে না, স্টেটমেন্ট পড়ো, দেখবে आंसर আপনি আপ চলে আসবে। তাহলে এখানে কি বলে দিচ্ছি আমি, 750 আর
7125 750 আর 7125 তাহলে r ইকুয়ালস টু কি হবে তাহলে 7125 ইকুয়ালস টু 750 তাহলে একদম জেনারেলি যদি মনে না থাকে একদম জেনারেল আস্তে আস্তে কাটা শুরু করো প্রথমে 5 দিয়ে কাটো দেখো 5 দিয়ে কাটলে কত হবে 5 15 75 ওকে শূন্য হয়ে থেকে গেল এখানে হচ্ছে 5 8 কে 5 5 4 এ 20 5 14 70 আমরা সবাই জানি তাহলে এখানে 12 5 2 এ 10 5 5 এ 25 এই যেটাটা এলো এবার দেখো এখানে তাহলে ফের কাটো ছোট ছোট সংখ্যা দিয়ে কাটো 5 দিয়ে কাটো 5 3 এ 15 শূন্য আর এখানে কাটলে 5 2 এ 10 5 8 এ 40 5 5 এ 25 হয়েছে এবারে একেও যদি আবার 5 দিয়ে কাটা যায় তাহলে 5 6 30 একে কাটলে কত হবে 5 5 এ 25 আর কত 5 7 এ 35 5 5 এ 25 5 7 এ 35 এটা কত দিয়ে যাবে 3 দিয়ে 3 2 এ 6 3 দিয়ে কাটলে 3 1 কে 3 3 9 27 তাহলে 19/2 19/2 মানে কত 19/2 মানে হচ্ছে 9.5 19/2 মানে হচ্ছে 9.5 বা 9.1/2 যেটা খুশি করতে পারো 19/2 মানে হচ্ছে 9.1/2 বা 9/5 তাহলে আমাদের আর কত বেরিয়ে গেল 9.1/2% বেরিয়ে গেল আমি আবারও বলছি আগে বলেছি আমি ইকুয়েশনে কিন্তু এরকম ভাবে কাটবে না কোনোদিন আমি বারবার বলছি ইকুয়েশনে এরকম কাটবে না এটাকে নিয়ে যাও নিয়ে গিয়ে রাফে ক্যালকুলেশন করো আমি শুধু তোমাদের দেখানোর জন্য এই ক্যালকুলেশনটা এখানে কেটে করলাম যাতে তোমরা বুঝতে পারো যে ডিটেইলস ক্যালকুলেশনটা কিভাবে হলো আমি চাইলে এখানে লিখে দিতে পারতাম 7125/750 9.1/2 তোমরা কিন্তু বুঝতে পারতে না যে ক্যালকুলেশনটা আলটিমেটলি কিভাবে হচ্ছে তাই আমি একদম প্রত্যেকটা স্টেপ করে করে দেখিয়ে দিলাম যে কিভাবে 9.1/2 আসলো কিন্তু আবার বলছি যদি এই ভুলটা করে আসো তাহলে কিন্তু এটা খুবই খারাপ হবে যেটা কি না আমি বারবার বলে দিচ্ছি এটা কিন্তু রাফে গিয়ে করবে অবশ্যই কিন্তু ক্যালকুলেশনটা এখানে করবে না ইকুয়েশনের মধ্যে কিন্তু ক্যালকুলেশন করবে না আমি বারবার বলছি রাফে করো তো আমাদের তাহলে রেট অফ ইন্টারেস্ট কত বেরিয়ে গেল 9.1/2% এই রকম প্রবলেম আমরা এর আগেও করেছি একটা জাস্ট ইজি প্রবলেম করালাম কারণ অনেকগুলো টাফ প্রবলেম হয়ে গেছে এটাও একটু প্রবলেম ছিল যদি না বসে যেত তাহলে এই প্রবলেমটা একটু টাফ প্রবলেম হয়ে যেত কিন্তু এখন এইভাবে যদি আমি প্রবলেমটাকে সলভ করি তাহলে এই প্রবলেমের মতো ইজি প্রবলেম কিন্তু আর একটাও নেই কারণ এটা আমাদের একদম জেনারেল সেটআপে চলে আসছে তো আজকে আমরা এই প্রবলেমটা করেই আমাদের ক্লাস শেষ করছি আশা করছি তোমাদের ক্লাসটা ভালো লাগলো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও আর আগের ক্লাসগুলোকেও তোমরা দেখো তাহলে কি হবে বেসিক কনসেপ্ট থেকে শিখতে পারবে কি ভাবে আমরা আগে সুদে আসলে সিম্পল ইন্টারেস্টে ক্যালকুলেশন করেছি সেগুলোও দেখতে পাবে আর যারা বলছি নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করো বেল আইকন প্রেস করো আর যারা পুরনো আমাদের চ্যানেলের ভিউয়ার তারা অবশ্যই শেয়ার করো এবং ভালোবেসে অঙ্ক শেখো থ্যাংক ইউ